আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সিলেটে শুরু হয়েছে মডার্নার টিকার দ্বিতীয় ডোজ প্রদান। মোবাইলে SMS পেলেই টিকা কেন্দ্রে আসার আহ্বান সিটি কর্পোরেশনের। সিলেটে শিশু সদনে 2 মাসের শিশুকে আছে মারার অভিযোগে আয়া গ্রেফতার, জেল হাজতে প্রেরণ। 19 দিন পর দেশে করোনায় মৃত্যু নামলো 200-র নিচে, একদিনে আক্রান্ত শনাক্ত প্রায় 7,000। সিলেটে করোনায় আরও 11 জনের প্রাণহানি, 343 জন আক্রান্তের দিনে সুস্থ হলেন 477 জন। সিলেট কেন্দ্রীয় কারাগারে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত যুদ্ধ অপরাধীর মৃত্যু। বৃষ্টি আর উজানের ঢলে গোয়াইনঘাটে নিম্নাঞ্চল প্লাবিত, তলিয়ে গেছে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক। জাতীয় শোক দিবস উপলক্ষে মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রলীগ নেতার উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান। জাতীয় শোক দিবস উপলক্ষে শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ। 15 আগস্ট বাহরাইনে ফ্রি চিকিৎসা সেবা দিবে লিন্নাস মেডিকেল সেন্টার, সহযোগিতা করবে বাংলাদেশ সোসাইটি ও বাংলাদেশ সমাজ। অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের সাথে মাদ্রিদে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দদের মত বিনিময়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটে শনিবার থেকে শুরু হয়েছে মডার্নার টিকার দ্বিতীয় ডোজ প্রদান। ইতোমধ্যে যাদের মোবাইল ফোনে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের SMS পৌঁছেছে, কেবলমাত্র তাদেরকেই দেওয়া হচ্ছে টিকা। SMS ছাড়া টিকা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সিলেট নগরীতে 1,23,306 জন মডার্নার প্রথম ডোজ টিকা নিয়েছেন। শনিবার দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য 1,100 জনকে বার্তা দিয়েছে সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। সুশৃঙ্খলভাবে টিকা প্রদান নিশ্চিতে মোবাইল ফোনে বার্তা পাওয়ার পরই টিকা কেন্দ্রে আসার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম। সিলেটে সমাজসেবা অধিদপ্তরের অধীনস্থ নগরীর বাগবাড়িস্থ ছোটমণি নিবাসে 2 মাসের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এই মৃত্যুর ঘটনায় ছোটমণি নিবাসের আয়া সুলতানা ফেরদৌসী সিদ্দিকাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। সিসিটিভির ফুটেজে দেখে পুলিশ নিশ্চিত হয়েছে ওই শিশুকে বালিশ চাপা দিয়ে সুলতানা ফেরদৌসী খুন করেছেন। শনিবার বিকেল 4টার দিকে সুলতানাকে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুর রহমানের আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। গেল 22 জুলাই রাতে ছোটমণি নিবাসে 2 মাস 11 দিন বয়সী শিশু নাবিলা আহমেদ কান্নাকাটি করছিল। এতে বিরক্ত হয়ে আয়া সুলতানা ফেরদৌসী প্রথমে শিশুটিকে সজোরে ছুঁড়ে ফেলেন এবং তারপর বালিশ চাপা দিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ঘাতক আয়া সুলতানা ফেরদৌসী সিদ্দিকাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরদিন শুক্রবার তার বিরুদ্ধে কোতোয়ালি থানার SI মাহবুব মণ্ডল বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এদিকে অবুঝ শিশু নাবিলকে হত্যার পর ঘটনাটি গোপন রাখেন ছোটমণি নিবাসের দায়িত্বে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা। এ কারণে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও নেওয়া হতে পারে আইনি ব্যবস্থা, এমনটা জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনাটি ধামাচাপা দিতে 24 জুলাই কোতোয়ালি মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। ময়নাতদন্তের পর নাবিলের মরদেহ দাফন করা হয়। নাবিল হত্যার বিষয়টি আড়ালে থেকে যায়। বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানা পরিদর্শনে আসেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ। এ সময় শিশু নাবিলের অপমৃত্যুর মামলাটি তার দৃষ্টিগোচর হয়। বিষয়টি তার কাছে সন্দেহজনক মনে হওয়াতে রাত 11টায় তিনি ছোটমণি নিবাসে ছুটে যান। সেখানে সিসি ক্যামেরার ফুটেজ দেখে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হন। এরপর তৎক্ষণাৎ আয়া সুলতানাকে আটকের নির্দেশ দেন তিনি। এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার OC SM আবু ফরহাদ বলেন, আয়া সুলতানা শিশু নাবিলকে বালিশ চাপা দিয়ে হত্যার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। দেশে মহামারী করোনা ভাইরাসের প্রায় 19 দিন পর মৃত্যুর সংখ্যা 200 ঘরের নিচে নামার পর তা আরও কমেছে। সঙ্গে কমেছে শনাক্তের সংখ্যাও। গেল 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 178 জনের, আর আক্রান্ত শনাক্ত হয়েছেন 6,885 জন। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল 24 ঘন্টায় সারা দেশে সবকটি ল্যাব মিলিয়ে 33,330টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন 6,885 জন, আর মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 14,12,218 জনে। গেল 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 7,805 জন, আর এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 12,81,327 জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার 20.66%, আর এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার 16.86%। সুস্থতার হার 90.73%, করোনায় মৃত্যুর হার 1.70%। গেল 24 ঘন্টায় মারা যাওয়া 178 জনের মধ্যে ঢাকা বিভাগের 67, চট্টগ্রামের 45, রাজশাহীর 14, খুলনার 20, বরিশাল বিভাগের 7, সিলেট বিভাগের 11 জন, রংপুর বিভাগের 6 জন, ময়মনসিংহ বিভাগের 5 জন। আর এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা 23,988 জন। 2020 সালের 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হন। এর 10 দিন পর 18 মার্চ প্রথম রোগীর মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে করোনা। চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল, তখন শনাক্তের হার 5% নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। জুলাই মাস জুড়ে পরিস্থিতি বেশি মারাত্মক পর্যায়ে থাকলেও গত কয়েকদিন ধরে পর্যায়ক্রমে কমছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় আগের দিনের চেয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আগের দিন 8 জনের মৃত্যুর কথা জানিয়েছে। আর শনিবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় সিলেট বিভাগে মারা গেছেন আরও 11 জন। আর একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন আরও 343 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল 8টা থেকে শনিবার 8টার মধ্যে সিলেটে মারা যাওয়া 11 জনের মধ্যে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 3 জন সহ সিলেট জেলায় 10 জন মারা গেছেন। অপরজন সুনামগঞ্জের বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 883 জন। মৃতদের মধ্যে উসমানী হাসপাতালে 68 জন সহ 712 জনই মারা গেছেন সিলেট জেলায়। বাকিদের মধ্যে সুনামগঞ্জের 60, মৌলভীবাজারের 67 ও হবিগঞ্জের 44 জন রয়েছেন। এদিকে সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে যে 343 জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছে, এর মধ্যে উসমানী হাসপাতালে 41 জন, সিলেট জেলায় শনাক্ত হয়েছেন 221 জন। শনাক্তের মধ্যে সুনামগঞ্জের 18 জন, মৌলভীবাজারের 74 জন, হবিগঞ্জের 30 জন রয়েছেন। মূলত নমুনা পরীক্ষায় কমে যাওয়ায় শনাক্তের সংখ্যাও কমেছে। সর্বশেষ 24 ঘন্টায় 1051 জন নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার 32.64%। সব মিলিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা এখন 48,452 জন। তন্মধ্যে উসমানী হাসপাতালে 4,057 জন, সিলেট জেলায় শনাক্ত হয়েছেন 30,092 জন। বাকিদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জের 5,600, মৌলভীবাজারের 6,964 ও হবিগঞ্জের 5,796। সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ 24 ঘন্টায় সিলেটে করোনা থেকে সুস্থ হয়েছেন 477 জন। সব মিলিয়ে সুস্থদের সংখ্যা 36,172 জন। তিনি জানান, বর্তমানে 540 জন করোনা রোগী সিলেট হাসপাতালগুলোতে ভর্তি আছেন। সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দী মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক যুদ্ধ অপরাধীর মৃত্যু হয়েছে। মুজিবুর রহমান ওরফে আঙ্গুর মিয়া নামের ওই ব্যক্তি মারা গেছেন শুক্রবার দুপুরে। যুদ্ধ অপরাধের দায়ে 2016 সালে তিনি আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। আঙ্গুর মিয়ার বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কুমারছানা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত দরস উদ্দিনের ছেলে। জেল কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়েন আঙ্গুর মিয়া। পরে কারাগার থেকে তাকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিলেট কেন্দ্রীয় কারাগারে জেলার মোহাম্মদ মুজিবুর রহমান জানান, আঙ্গুর মিয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। শুক্রবার দুপুরে তিনি মারা গেছেন। তিনি আরও জানান, শুক্রবার বিকালে আঙ্গুর মিয়ার মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মঞ্জুর হোসেন জানান, আঙ্গুর মিয়া বার্ধক্যজনিত নানা রোগের পাশাপাশি ডায়াবেটিসও ভুগছিলেন। তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার অবস্থা খারাপের দিকে যাওয়ায় তাকে উসমানী হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেফতারের পর 2015 সালের 22 ফেব্রুয়ারি মুজিবুর রহমান ওরফে আঙ্গুর মিয়াকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 তাকে 2016 সালের 1 জুন আমৃত্যু কারাদণ্ডাদেশ প্রদান করেন। এরপর থেকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়। সেখান থেকেই গেল 25 মে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। টানা বৃষ্টি আর উজানের ঢলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে সারটিকর গোয়াইনঘাট রাধানগর গোয়াইনঘাট সড়ক। এতে উপজেলা সদরের সাথে বৃহৎ এলাকার মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন অনেক মানুষ। পাহাড়ি ঢলের কারণে গোয়াইনঘাটের পিয়াইন, সারি এবং
নদীর পানির বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রায় এক সপ্তাহ ধরে উজানে ভারী বর্ষণের ফলে নদীর তীর উপচে লোকালয়ে পানি প্রবেশ করা শুরু করেছে। সালটিগড় গোয়াইনঘাট সড়ক ও রাধানগর গোয়াইনঘাট সড়ক সহ উপজেলার বিভিন্ন সড়কে কোথাও কোথাও হাঁটু পানির নিচে তলিয়ে গিয়েছে। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। বিপদসীমার উপর দিয়ে নদ নদীর পানি প্রবাহিত হওয়ায় জাফলং, বিছানাকান্দি, কুয়ারি এলাকাগুলোতে পাথর ও বালু উত্তোলন সম্পূর্ণ বন্ধ রয়েছে। নিম্নাঞ্চলে পানি প্রবেশ করায় অনেক মানুষ গৃহবন্দী হয়েছেন। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান জানান, পানিবন্দী মানুষের জন্য ত্রাণ বরাদ্দ পাওয়া গেছে, তাদের কাছে এই ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল শহীদ এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির আত্মার মাগফিরাত কামনায় সুবিধাবঞ্চিত অসহায় দিনমজুরদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে যুবলীগ ও ছাত্রলীগ। শনিবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্যবৃন্দ ও সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল স্বাধীন বাংলাদেশকে একটি স্বনির্ভর মর্যাদাশীল সোনার বাংলায় পরিণত করা, কিন্তু তার সেই স্বপ্ন নস্যাৎ করে দিতে স্বাধীনতার পরও পরাজিত শক্তি নানা ষড়যন্ত্র করে যাচ্ছিল। এর অংশ হিসাবে 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুন করা হয়। বর্তমানে জাতির পিতার দেখা সেই স্বপ্নে সোনার বাংলা বাস্তব রূপায়ণ করছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষের কল্যাণে তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন। তিনি করোনা মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত দেশে যাতে কোনো মানুষ না খেয়ে থাকে সেজন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন। সেই শুরু থেকে এখন পর্যন্ত মানুষের পাশে রয়েছেন যুবলীগ ও ছাত্রলীগ। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে খাদ্য সহায়তা বিতরণ করেছে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট। সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক সরোজ বড়ুয়ার অর্থায়নে শুক্রবার বিকেলে নগরীর লামাপাড়া ঘাসিটুলা এলাকায় শতাধিক অসহায় গরিব পরিবারকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের সভাপতি উৎফল বড়ুয়ার সভাপতিত্বে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল আলম সুয়েব, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার আরমান আহমেদ শিবলু সহ আরও অতিথিবৃন্দ। 15 আগস্ট জাতীয় শোক দিবসে বাহরাইনস্থ বাংলাদেশি প্রবাসীদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হবে। বাংলাদেশ সোসাইটি ও বাংলাদেশ সমাজের সহযোগিতায় চিকিৎসা সেবা দিবে বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন একমাত্র চিকিৎসা প্রতিষ্ঠান লিন্নাস মেডিকেল সেন্টার। এর লক্ষ্যে বাহরাইনের রাজধানী মানামায় মঙ্গলবার স্থানীয় সময় রাত 9টায় লিন্নাস মেডিকেল সেন্টারে কনফারেন্স হলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিন্নাস মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হবে। এর মধ্যে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, অক্সিজেন স্যাচুরেশন চেকআপ সহ চিকিৎসকদের পরামর্শে ফ্রি ব্যবস্থাপত্র দেওয়া হবে। এই মহৎ উদ্যোগ সফল করতে সকল সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন লিন্নাস মেডিকেলের ল্যাব ইনচার্জ নজরুল ইসলাম নাহিদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার সভাপতি আলাউদ্দিন নূর, বাংলাদেশ সমাজের সভাপতি মঞ্জুর আহমেদ, সাধারণ সম্পাদক এম এ হাশেম, বাংলাদেশ সোসাইটির সহসভাপতি মাজারুল হক নয়ন ও সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, মোহাম্মদ সেলিম চৌধুরী, মুস্তফা কামাল, মুস্তফা হোসেন। এই সময় সাংবাদিক নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাহরাইন শাখা সভাপতি স্বপন মজুমদার, সহসভাপতি নুমান সিদ্দিকী, সৈয়দ মামুন হোসেন, সুকান্ত দেব ও আব্দুস সামাদ। অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের ইতালি প্রতিনিধি সাংবাদিক জমির হুসাইনের সাথে মাদ্রিদে বাংলাদেশ কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে স্পেন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে দেশটির রাজধানীর মাদ্রিদের একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি শাহাদুল সুহেদের সভাপতিত্বে ও সদস্য কবির আল মাহমুদের পরিচালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন স্পেন বাংলা প্রেস ক্লাবের সদস্য সিদ্দিকুর রহমান। এ সময় কমিউনিটি বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ খুরশেদ আলম মজুমদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের প্রাক্তন সভাপতি আল মামুন, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আলামিন মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতি স্পেনের সাবেক সভাপতি গুলাম মোস্তফা জাহাঙ্গীর, বর্তমান সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু, সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইন স্পেনের সাধারণ সম্পাদক এম এইচ মাসুদুর রহমান, স্পেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান দিদার সহ বিশিষ্টজনেরা। সভায় বক্তারা
প্রবাসে কমিউনিটি উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা রাখার পাশাপাশি প্রবাসে দেশের সম্মান বৃদ্ধিতে সাংবাদিকদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান। মতবিনিময় শেষে বাংলা প্রেস ক্লাব ও মাদ্রিদ কমিউনিটি নেতৃবৃন্দের পক্ষ থেকে সাংবাদিক জমির হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।